প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে কি তোমাদের সাহিত্য পাঠ থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আমরা কি বাংলা অনলাইন ক্লাসে সাহিত্য পাঠ থেকে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি নিয়ে বিশ্লেষণ করব। এর আগে তোমাদের সাথে পাঠ পরিচিতি, কবি পরিচিতি, বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস হয়েছে। আজকে আমরা কবিতার বিশ্লেষণে যাব। তাহলে আমরা কবিতার বিশ্লেষণে যাই। প্রথমে দেখো, দেখা যাচ্ছে যে এখানে তোমরা কবিতা যে আমি কিংবদন্তির কথা বলছি, হ্যাঁ, আবু জাফর ওবায়দুল্লাহর লেখা, না? তাহলে কবিতাটি নিয়ে যেহেতু কবি পরিচিতি নিয়ে আলোচনা করেছি, সেই দিকে আমরা আজকে যাব না। আজকে মূলত কবিতার বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তাহলে আবু জাফর ওবায়দুল্লাহ লেখা আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি তোমাদের দেখতে পাচ্ছ, আমি কবিতার নাম দিয়ে রেখেছি। ছবিটি হচ্ছে কি আবু জাফর ওবায়দুল্লাহর ছবি, কবি আবু জাফর ওবায়দুল্লাহর ছবি। তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমি আলোচনা করেছি, আমি কিংবদন্তির কথা বলছি। কবিতাটি নেওয়া হয়েছে কি আবু জাফর ওবায়দুল্লাহ লেখা আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে। এটি একটি গদ্য ছন্দে রচিত কবিতা এবং এটার বিষয়বস্তু হচ্ছে কি ইতিহাস ও ঐতিহ্য চেতনা। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটির বিষয়বস্তু হচ্ছে ইতিহাস ও ঐতিহ্য চেতনা। তাহলে এই কবিতাটি পড়ার পরে তোমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। যেমন দেখা যাচ্ছে যে প্রথমে কিংবদন্তি শব্দটির অর্থ জানা সহ বাঙালির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এখানে একটু স্পেলিং ভুল আসছে। বাঙালির ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে কিংবা ঐতিহ্যকে জানতে পারবে। এরপরে হচ্ছে কবিতা আমাদের সংগ্রামী জীবনকে কিভাবে প্রভাবিত করে সে বিষয়েও তোমরা জানতে পারবে। তারপরে হচ্ছে বাঙালি প্রেম, দ্রোহ ও সংগ্রামে কবিতার অনিবার্য উপস্থিতির সম্পর্কে জানতে পারবে। এরপরে হচ্ছে জননী ও জন্মভূমির প্রতি শ্রদ্ধাশীলতার স্বরূপ সম্পর্কে জানতে পারবে। হ্যাঁ, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে এবং উপলব্ধি করতে পারবে যে বিষয়গুলো, এবং কি তোমরা অন্য কোনো বিষয়ের সাথে তখন কি কবিতাটাতে যে এই যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো তখন অন্য জায়গায় দেখলে তার সাথে একটা তোমরা মিল কিংবা অমিল খোঁজার একটা তোমাদের চিন্তায় সেটা আসবে এবং সেই বিষয়গুলো জানার পরে তোমরা কবিতার বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা করতে পারবে। তাহলে চলো কবিতার বিশ্লেষণে চলে যায়। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি। কবিতায় কিংবদন্তি শব্দটি মানে কি, সেই শব্দের অর্থ অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে বলেছি, আবারও বলছি। কিংবদন্তি শব্দটির অর্থ হচ্ছে কি জনশ্রুতি। কিংবদন্তি শব্দটির অর্থ হচ্ছে জনশ্রুতি, মূলত লোক পরম্পরায় শ্রুত মানে শুনে আসা এবং মুখে মুখে ব্যবহৃত যে মানে যে বিষয়টা একটা সমাজের ঐতিহ্য হয়ে দাঁড়ায়, সে বিষয়টাই হচ্ছে কি কিংবদন্তি। মানে অনেক কাল থেকে, অনেক পুরনো কাল থেকে যে বিষয়টা মুখে মুখে চলে আসছে, আমরা শুনে আসছি, সেই বিষয়টি হচ্ছে কিংবদন্তি। যেমন আমাদের পূর্বপুরুষেরা সাহসী ছিল, এটা আমরা জানি এবং আমরা শুনে আসছি, সেটা একটা কিংবদন্তি হয়ে আছে।
তাহলে এই কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে, মূলত কি কবিতার প্রেক্ষাপটে বাঙালির সংস্কৃতির হাজার বছরের সংগ্রাম এবং বিজয়, মানবিক উদ্ভাসনের ইতিহাসটা কবি তুলে ধরেছেন। এখানে তিনি মানব মুক্তির আকাঙ্ক্ষায় মূলত সোচ্চার হয়েছেন। হ্যাঁ, কবিতার বাঙালি জাতির পূর্বপুরুষদের সাহসী ও গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা মূলত এই কবিতায় উপস্থাপন করেছেন। যাক, আমরা কবিতার ব্যাখ্যে চলে যাচ্ছি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার ক্ষত ছিল। হ্যাঁ দেখো, কবি প্রথমেই শুরু করেছেন কি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। পূর্বপুরুষ মানে কারা? যারা আমাদের পূর্বপুরুষ বলতে যারা আমাদের আগে ছিল, আমাদের বাপ দাদা, মানে এভাবে। তাহলে বাঙালি জাতির পূর্বপুরুষ যারা এই বাংলার মাটিতে যারা প্রাচীন কাল থেকে বসবাস করে আসছে, তারাই হচ্ছে কি এই বাঙালি জাতির আমরা আমাদের বাংলাদেশিদের পূর্বপুরুষ। হ্যাঁ, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। করতল শব্দের, যদিও শব্দের অর্থগুলো আমি তোমাদের আগে বলেছি, তবু আবারও বলছি। করতল মানে কি হাতের তালু, তারপরে পলিমাটি মানে মাটি, সৌরভ হচ্ছে সুগন্ধ, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তাহলে পূর্বপুরুষের হাতে পলিমাটির সৌরভ ছিল। তাহলে পলিমাটির সৌরভ কখন থাকে? যখন চাষিরা কি চাষ করতে যায়, তখন তো সবাই তো আর মাটি নিয়ে কাজ করে না, চাষারাই কি করে মাটি নিয়ে কাজ করে। খেটে খাওয়া মানুষরাই মাটির সাথে, মাটির গন্ধ তাদের শরীরে লেগে থাকে। তার পিঠে রক্ত জবার মতো কত ছিল, এখানে একটা। হ্যাঁ, তাহলে এই এই পলিমাটি দ্বিতীয় লাইন দ্বারা মূলত কি আমাদের যে খেটে খাওয়া পূর্বপুরুষ ছিল বাঙালি জাতি, যে কৃষিভিত্তিক সমাজের কথা, সেই বিষয়টাই মূলত দ্বিতীয় লাইনটিতে উঠে এসেছে। হ্যাঁ, দ্বিতীয় লাইনটিতে মূলত আমাদের পূর্বপুরুষেরা যে কি ছিল, কৃষিভিত্তিক সমাজ নির্ভর ছিল, সেটাই উঠে এসেছে। তারপর তার পিঠে রক্ত জবার মতো কত ছিল, এই লাইনটিতে মূলত আমাদের পূর্বপুরুষরা সাহসী ছিল, এবং সেই সাহসিকতার কারণে বিভিন্ন বিদেশি শাসকরা কি করেছেন, তাদের সাথে মূলত কি পিছন থেকে তারা আঘাত করেছে, তার সামনাসামনি আঘাত করার সাহস পায়নি, সে বিষয়টা এখানে উঠে এসেছে। তাহলে দেখো, এখানে কবি তার পূর্বপুরুষ বলতে আমাদের সবার পূর্বপুরুষ তথা বাঙালি জাতির আদি পিতাদের বুঝিয়েছেন। করতলে পলিমাটির সৌরভ ছিল বলতে বোঝানো হয়েছে কৃষিভিত্তিক সমাজের কথা, বোঝানো হয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা এক সমাজের কথা। সে সমাজ যন্ত্র নির্ভর ছিল না, লাঙ্গল দিয়ে কৃষক হাল চাষ করত, তার পায়ের তল থেকে যেন উর্বর পলিমাটির সৌরভই বের হতো। যেহেতু সে সারাক্ষণ পলিমাটি নিয়ে কাজ করত, মাটি নিয়ে কাজ করত, মাটির সাথে কাজ করত, সেজন্য তার হাত থেকে কি বের হতো, পলিমাটির একটা সৌরভ বের হতো, সুগন্ধি বের হতো। রক্ত জবার মতো ক্ষত বলতে বোঝানো হয়েছে বহিঃশত্রুর আক্রমণের কথা। আবার পূর্বপুরুষের জীবন মসৃণ ছিল না, বিদেশি বেনিয়া সমাজ এমনকি নিজ দেশের মানুষের কাছ থেকেও শোষণ নিপীড়নের শিকার হতো তাদের, আর আক্রমণটা হতো পেছন থেকে, কারণ আক্রমণকারীরা ছিল কাপুরুষ। সম্মুখ সমরে বাঙালিদের রুখে দেওয়ার সাহস তাদের মধ্যেও ছিল না, তাই পিঠে রক্ত জবার মতো লাল ক্ষতের কথা বলা হয়েছে। তাহলে প্রথম লাইনে কবি তার পূর্বপুরুষের কথা বলেছেন, এবং সেই পূর্বপুরুষরা কেমন ছিল সেই বিষয়টা দ্বিতীয় লাইনে এবং তৃতীয় লাইনে তিনি ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, দ্বিতীয় লাইনে বলেছেন যে না, আমাদের পূর্বপুরুষরা কৃষি নির্ভর সমাজ নির্ভর ছিল, যারা কেটে খাওয়া মানুষ। আবার তৃতীয় লাইনে এসে তিনি ব্যাখ্যা বলছেন যে আমার পূর্বপুরুষেরা কি ছিল, সাহসী ছিল, এবং যারা বিদেশি বেনিয়ারা কি করেছিল, তাদেরকে পিছন থেকে আঘাত করেছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই লাইনগুলো তোমরা বুঝেছো। এরপরে ইয়াতে চলে যায়। তারপর হচ্ছে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য সাপদের কথা বলতেন, অতীত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি ও কবিতার কথা বলতেন। তিনি বলতে এখানে বোঝানো হয়েছে কি, পূর্বপুরুষের কথায় বোঝানো হয়েছে, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। হ্যাঁ, মূলত কবির কবিতাটি কিন্তু মাটি ও মানুষের কাছাকাছি, কবি মানুষদের নিকট উৎসর্গিত। তারা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন,
কেন বলতে অরণ্য সাপদের কথা বলতেন। আমাদের যে পূর্বপুরুষ তিনি কি যে পাহাড় কি ও তারা পাহাড় অতিক্রান্ত করে যেতেন, মানে অনেক বিপদ সংকুল পথ যেখানে অরণ্য সাপদ আছে, যারা কি হিংস্র প্রাণীতে ভরপুর, সেই জায়গা তারা অতিক্রম করার কথা বলতেন। মানে এইটার মাধ্যমে, এই লাইনের মাধ্যমে তাদের যে সাহসিকতা, সেই সাহসিকতা কিন্তু এখানে ফুটে উঠেছে। তারপরে পতিত জমি আবাদের কথা বলতেন, মানে যে জমি কি হয় না, চাষ করা হয় না, সেটা পতিত জমি, কিন্তু সেখানে চাষ করে নতুন চাষ করে সবুজে শ্যামলে ফুটিয়ে তোলার কথা তিনি বলতেন। হ্যাঁ, তিনি কবি ও কবিতার কথা বলতেন। হ্যাঁ, এখানে কবি এবং কবিতা, এই কবিতাটাতে তোমরা দেখতে পাবে যে কবিতা এবং সত্য, কবি এই এই জিনিসটাকে তিনি এক করে রেখেছেন। কবিতা বলতে তার কাছে সত্য সুন্দর, এবং সত্য সুন্দর মানেই কবিতা। এই যে আমাদের পূর্বপুরুষেরা যে জমি চাষ করে ফসল ফলাতো, সেটাও তার কাছে একটা কবিতার মতো। মানে কবিতার কাছে তার, মানে তোমাদেরকে মনে রাখতে হবে যে যখন তোমরা মানে কবিতার সাথে কবি এখানেকে একাত্ম করে দেখেছেন, সত্য সুন্দর ন্যায়কে, ভালো কিছুকে তিনি কবিতার সাথে একাত্ম করে দেখেছেন। সবকিছুকে তিনি, কবিতা হচ্ছে সুন্দর জিনিস, সেজন্য তিনি কি করেছেন, সত্য সুন্দর ন্যায় সবকিছুকে তিনি কবিতা বলে মনে করেছেন। তাহলে এই আমাদের পূর্বপুরুষেরা কি বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন, মানে তিনি সুন্দরের কথা বলতেন, সত্যের কথা বলতেন, ন্যায়ের কথা বলতেন। হ্যাঁ, কবির কবিতাটি মাটির কাছাকাছি মানুষদের নিকট উৎসর্গীকৃত। তারা অতিক্রান্ত করতেন পাহাড়, অরণ্য, এমনকি হিংস্র পশুর আবাসস্থলে। তারা পতিত জমি আবাস করে সবুজে শ্যামলে ফুটিয়ে তুলতেন, মানে তারা কোনো কিছু ফেলে রাখার চিন্তা করতেন না, নতুন কিছু করার জন্য তারা কি সব জায়গায় তারা চাষাবাদ করে নতুন কিছু করে পৃথিবীকে ভালো কিছু করার জন্য, সমাজকে দেশকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেন। তারা বলতেন কবি ও কবিতার কথা, প্রত্যেকে যেন এক একজন কবি, আর তাদের লেখা কবিতায় যেন আজকের ইতিহাস। মানে এখানে প্রত্যেক খেটে খাওয়া মানুষই কবির কাছে মূলত প্রত্যেক খেটে খাওয়া মানুষই হচ্ছে এক একজন কবি, এবং তাদের পরিশ্রমের ফলে যে ফসলগুলো পাওয়া হয়, সেগুলো হচ্ছে কবিতার মতো। তাদের সেই পরিশ্রমের ফসলের কারণেই আজকের এই সুন্দর বাংলাদেশ পাওয়া সম্ভব হয়েছে। এরপরে হচ্ছে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। এখানে দেখো কবি বলছেন যে জিহ্বায় উচ্চারিত, এতক্ষণ তিনি তার পূর্বপুরুষের কথা বলেছেন। হ্যাঁ, এখন এই লাইনগুলোতে তিনি বুঝাচ্ছেন যে কি, মানে তিনি যেহেতু বলেছেন যে তার পূর্বপুরুষেরা কবি এবং কবিতার কথা বলছেন, তাহলে সহজেই তোমরা তো পাঠকের বুঝতে অসুবিধা হবে যে কবি এবং কবিতা কি। তাহলে এই লাইনগুলো দ্বারা তিনি বুঝাতে চাচ্ছেন যে আসলে কবিতা বলতে তিনি কি বুঝিয়েছেন। হ্যাঁ, তাহলে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, মানে যদি সত্য কথা বলা হয়, সত্য শব্দ হয়, সেটাও তার কাছে কবিতার মতো। কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, যে জমি কর্ষণ করে ফসল ফলা হয়, তাহলে সেই ফসলের প্রত্যেকটি দানা তার কাছে কবিতার মতো। কবিতা মানেই সুন্দর কিছু, ভালো কিছু, এই জন্যই তিনি এগুলোকে কবিতার সাথে তুলনা করেছেন। তাহলে দেখো কবির কাছে শুধু কবিতাই সত্য, আর এই সত্যই হলো শক্তি, যা কবিকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। ইতিহাস থেকে কবি সামনে এগিয়ে যাওয়ার রসদ পায়, আর সেই ইতিহাসই হলো কবিতা, যা কবির পূর্বপুরুষেরা লিখে গেছে। হ্যাঁ, এরপর হচ্ছে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। হ্যাঁ, কবি তো প্রথমে তার পূর্বপুরুষের কথা বলেছেন, এরপরে কবিতা বলতে তিনি কি বুঝাচ্ছেন সেটা বুঝিয়েছেন, এরপরে বলতেছেন যে কবিতা শুনতে জানে না, আসলে যেহেতু কবিতা তার কাছে সত্য সুন্দরের মতো, ন্যায়ের মতো, তাহলে এই কবিতা যে শুনতে পারবে না, ন্যায়ের কথা, সত্যের কথা, সুন্দরের কথা যে শুনতে জানে না, সে কোনো কিছু করতে পারবে না, সমাজের কোনো উপকারে সে আসবে না। কবির মতে সমাজের সে কোনো কাজে লাগবে না। তারপরে হ্যাঁ, দিগন্তের অধিকার, যে সে ঝড়ের আর্তনাদ
সে ঝড়ের আর্তনাদ শুনবে। হ্যাঁ, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। কেন শুনবে? কারণ সে কখনো কি, যে কবিতা শুনতে জানে না সে সুন্দরকে উপলব্ধি করতে পারে না। সেই কারণে সে কি, তার কাছে কোনো মানে তার কাছে গানের মর্ম সে উপলব্ধি করতে পারবে না। বাতাসের মধ্যে যে একটা ছন্দ সেটা সে পাবে না। সে শুধু, তার কাছে সেটা ঝড় বলে মনে হবে, কিন্তু সেই বাতাসের যে ছন্দ সেটা সে কখনো বুঝতে পারবে না। আবার বলছে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্ত বলতে মূলত কি, অনেকটা স্বাধীনতা বোঝায়। আমরা দিগন্ত বলতে আক্ষরিক করতে বোঝায় যে যেখানে আকাশ ও মাটি এক হয়ে গিয়েছে সেই জায়গাটা, মানে যতদূর চোখ যায় একদম দেখা যায় আমরা আকাশ মাটি যেন ছুঁয়ে গেছে একদম চোখের, মানে যে সেই স্বাধীনতা। যদি আমাদের চোখটা বিল্ডিং এ কোথাও কোনো কিছুতে আটকে যায় তাহলে তো আমরা সেই দিগন্ত কি করবো না, সেই দিগন্তকে দেখতে পারবো না। কিন্তু এখানে চোখ যতদূর যায় অনেক দূরে পর্যন্ত গিয়ে আমরা দেখি যে আকাশ যেন মাটিতে মিশে গেছে। তাহলে এখানে একটা স্বাধীনতার কথা বোঝানো হচ্ছে। তাহলে যে কবিতা শুনতে জানে না সে কখনো স্বাধীনতার স্বাদ কি বুক করতে পারবে না। আবার যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। কারণ কি, কবিতা তো সত্যের কথা, ন্যায়ের কথা বলে, সংগ্রামের কথা বলে। তাহলে যে সে যদি কবিতা না শুনে সে সংগ্রামের কথা শুনে সে নিজেই উদ্বুদ্ধ না হয় তাহলে সে কি করবে? হ্যাঁ, স্বাধীন হবে। সে তো, তাকে কি করতে হবে? অন্যের অধীনস্থ হয়ে তাকে থেকে যেতে হবে। তাহলে সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তাহলে এই যে কবিতা শুনতে না জানলে সে কি করবে? দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এই যে বিশালতা মাপা, তার মানে দিগন্তের যে বিশালতা, সে কখনোই সেই বিষয়টা উপলব্ধি করতে পারবে না। মাপা যায় না, মানে যদি কবিতা শুনতে না জানে তার মনের কোনো কি হবে না, কোনো ধরনের মনের প্রসারণ, মনের যে প্রসারণ সেটা আসবে না। এবং যে মাপা যায়, নিজের মনের যে ঐকান্তিক আবেগ আর অনুভূতি দিয়ে যে দিগন্তের বিশালতাকে মাপা যায়, হ্যাঁ, সেটা সে বুঝতে পারবে না। এবং এই যে উপলব্ধি, এই যে সৌন্দর্য, সেই উপলব্ধি থেকে কি হবে? সেই উপলব্ধি ভোগ করা থেকে সে কি করবে? বঞ্চিত হবে। তারপরে হচ্ছে তারা কি, তাদের মধ্যে কখনোই, যারা কবিতা শুনতে জানে না তাদের মধ্যে কখনোই কি চেতনা সৃষ্টি হবে না। চেতনার সৃষ্টি না হলে সে কখনো কি করবে? সমাজের কুসংস্কার কিংবা শোষণের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য কবিতা অনেক বেশি কি প্রয়োজন, প্রেরণা দান করে। তাহলে সে যদি কবিতা শুনতে না জানে সে কি করবে? এই প্রেরণা দানের মাধ্যমে সে যে নিজের দাসত্ব থেকে মুক্তি পাবে সেটা সে কখনোই পাবে না। কবিতা শুনতে না চাওয়া মানুষগুলো ঝড়ের আর্তনাদ শুনবে। ঝড়ের আর্তনাদ রূপ করতে ব্যবহৃত হয়েছে, যার প্রকৃত অর্থ হলো কষ্টের আর্তনাদ। সে হবে দিগন্তের অধিকার বঞ্চিত। এর অর্থ হলো সে স্বাধীনতা ভোগ করতে পারবে না, আজন্মই কৃতদাস থেকে যাবে। এরপরে হচ্ছে, আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। হ্যাঁ, আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। এখানে উচ্চারিত কি বলছে? যে উচ্চারিত সত্যের মতো স্বপ্ন। তাহলে উচ্চারিত সত্যের মতো স্বপ্ন, এটা কেন বলেছেন কবি? দেখো এখানে যে মূলত আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি তো মুক্তির স্বাদ নিয়ে জীবনের সত্যকে মূলত কি করছেন? উপলব্ধি করাতে কবি এই যে উচ্চারিত সত্যের মতো, হ্যাঁ, স্বপ্নের কথাটি এখানে বলেছেন। ঐতিহ্য সচেতন কবি মূলত এখানে কি মুক্তি প্রত্যাশা করেছেন। এই জায়গায় তিনি মুক্তি প্রত্যাশা করেছেন। স্বপ্নময় জীবনে যে সত্যের দিকটি বিদ্যমান, কবি তার সত্য অবচনে উপস্থাপন করে থাকেন। মানুষ তার স্বপ্নের মতো বড় তখনই হবে যখন সে কবিতায় উচ্চারিত সত্যের বলয়ে জীবনকে গড়ে তুলবে। মানুষের কি হবে? মানুষ তার স্বপ্নের মতো বড় তখনই হবে যখন কি কবিতায় উচ্চারিত সত্যের বলয়ে জীবনকে সে গড়ে তুলতে পারবে। এই কারণে মূলত কি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা তিনি বলছেন। আবার বলা হচ্ছে যে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। হ্যাঁ, এখানে উজ্জ্বল জানালা বলতে মূলত কি একটা সুন্দর আগামীর কথা এখানে তিনি
বলতেছেন উনুনের আগুনে আলোকিত। সেই উজ্জ্বল জানালাটি কিসের আগুনে আলোকিত? উনুনের আগুনে আলোকিত। তাহলে উনুনের আগুনে আলোকিত উজ্জ্বল জানালা, এখানে দেখো মূলত আগুনের উত্তাপে পরিশুদ্ধ হওয়ার মাধ্যমে এখানে কি আলোয় ভরা মুক্তি জীবন, আলোয় ভরা মুক্তি একটি মুক্ত জীবন তিনি প্রত্যাশা করেন বলে উজ্জ্বল উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছেন। দেখা যায় যে আগুন বিভিন্ন বস্তুকে জ্বালিয়ে শুচিবার শুদ্ধ করে তোলে। যেমন লোহাকে পোড়ালে তার মরিচা দূর হয়ে যায়, এই আগুনের মাধ্যমে লোহাকে পোড়ালে কি হয়, মরিচা দূর হয়ে যায়। আবার তেমনি সত্য ও ন্যায়ের আগুনে আমাদের ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের মরিচা স্বরূপ যে জরাজীর্ণতা আছে, কুসংস্কার আছে ইত্যাদি দূর হয়ে যাবে বলেই কবি মূলত মনে করছেন। ফলে আমরা মুক্ত স্বাধীন আলোকিত জগতে প্রবেশ করতে পারবো। মূলত এই কথাটি কবি এখানে বুঝিয়েছেন। এখানে দেখো সচরাচর জানালা আলোকিত হয় উজ্জ্বল সূর্যের আলো, কিন্তু এখানে উনুনের আগুনের কথা বলা হয়েছে। এটা রূপক করতে ব্যবহৃত, বাস্তবিক অর্থ হলো বদ্ধ জীবন থেকে মুক্ত জীবনের প্রত্যাশা। উনুনের আগুন একটি বদ্ধ জীবন, এর আলো যখন আর জানালা উজ্জ্বল আলোকিত হয় তখনই মুক্ত জীবন লাভ করা সম্ভব হয়। আবার এটা এই অর্থেও নেওয়া যায়, আবার বলা যায় যে কি, যেহেতু আগুনের মাধ্যমে পুড়িয়ে অনেক কিছু কি হয়, কাটি হয়, লোহা থেকে মরিচা দূর করা হয়, তাহলে এভাবে কি সমাজের উন্নয়ন বিভিন্ন জরাজীর্ণতা কুসংস্কার থেকে আমরা মুক্তি লাভ করব। কিভাবে? উনুনের আগুনে আলোকিত হয়ে। এরপরে আমি আমার মায়ের কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। হ্যাঁ, যে সাঁতার জানে না তাকেও নদীর ঢেউ ভাসিয়ে নিয়ে যায়। এখানে নদীর ঢেউ বলতে বোঝানো হয়েছে আশা। মানুষ বাঁচে আশায়, অর্থাৎ যে মানুষটি হাল ছেড়ে দেয় তাকেও আশা জীবিত করে রাখে, সামনে এগিয়ে যাওয়ার তাগিদ দেয়। তাহলে কবি এখানে তার মায়ের কথা বলছেন। তার মা বলতেন যে কি, প্রবাহমান নদী সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। মানে আশা, যার ভিতরে আশা আছে সে কি হাল ছেড়ে না দিয়ে শত কুসংস্কার বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এই লাইনগুলো দ্বারা কবি মূলত এই বিষয়টি কি করেছেন, বুঝাতে চেয়েছেন। তারপরে হচ্ছে যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। কবি বলছেন যে কি, যে কবিতা শুনতে জানে না আসলে সে কি করতে পারবে না, কোনো ধরনের আনন্দ, কোনো ধরনের উপভোগ, কোনো কি বিষয় সম্পর্কে সে কি করতে পারবে না, কোনো বিষয় সে উপভোগ করতে পারবে না। যেমন একটা মুক্ত জীবন যেভাবে তাকে নদী আর মাছের সাথে সখ্যতা, হ্যাঁ, মায়ের কোলে শুয়ে গল্প শোনা, এসব কিছুই সম্ভব না যদি না একজন মানুষ কবিতা না শুনতে পারে, অর্থাৎ পরাধীনতার শেকল থেকে বেরিয়ে না আসতে পারে, যেটা পেরেছিল আমাদের পূর্বপুরুষেরা দীর্ঘ সংগ্রামের মাধ্যমে। এই লাইনগুলো দ্বারা মূলত কবি এটাই বুঝাতে চেয়েছেন যে স্বাধীনতা যদি না থাকে আমাদের, আমরা যদি অন্যের অধীনস্থ হয়ে থাকি, কৃতদাস হয়ে থাকি, তাহলে কি হবে, আমরা কোনো বিষয়ে কোনো কিছুই আমরা উপভোগ করতে পারবো না। মায়ের কোলে শুয়ে গল্প শোনা, নদীতে ভাসতে পারা কিংবা মাছের সঙ্গে খেলা করতে পারা, যে স্বাভাবিক যে ছন্দ, সেই বিষয় থেকে আমরা কি থাকবো, দূরে থাকবো। তারপরে আচ্ছা, এখানে কবিতা মূলত কি, কবিতা যেহেতু যে কবিতা শুনতে জানে না, যেহেতু কবিতা কি স্বাধীনতার দূতক হিসেবে তিনি কবিতাকে নিয়েছেন, সেই জন্য কি যে কবিতা শুনতে জানবে না সে
মুক্তির আনন্দ থেকে কি হবে, বঞ্চিত হবে, মুক্তির আনন্দ থেকে বঞ্চিত হবে। এই লাইনগুলো দ্বারা কবি মূলত এটা বুঝাতে চেয়েছেন। কবিতা ও সত্যের অভেদ কল্পনা করেছেন মূলত তিনি, এবং মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হয়েছেন। তাই কবি মনে করেন যে কবিতার সৌন্দর্যকে উপলব্ধি করতে পারবে না, সে স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত থেকে যাবে। এই লাইনগুলো দ্বারা কবি সে বিষয়টি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আজকে তোমাদের জন্য কবিতার যে অর্ধেকের মতো, হয়তো পুরো কবিতা আজকে ক্লাসে শেষ করা সম্ভব হবে না। আগামী ক্লাসে আরো যে বিষয়গুলো, যে কবিতার আরো যে সব টুকু আছে সেটুকু নিয়ে আলোচনা করব। এরপরে তোমাদের জন্য একক কাজ দিয়ে দিচ্ছি, যেমন কিংবদন্তি শব্দের অর্থ কি, কে অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এই বিষয়গুলো তোমরা, যেহেতু আমি কবিতা বিশ্লেষণের সময় তোমাদেরকে এগুলো আলোচনা করেছি, হ্যাঁ, সে তোমরা নিজে পারো কিনা সেটা আগে দেখে নাও। এরপরে তোমাদের জন্য উত্তর দিয়ে রেখেছি, যেমন জনশ্রুতি। কিংবদন্তি শব্দের অর্থ কি, জনশ্রুতি, লোক পরম্পরায় শ্রুত ও কথিত বিষয়, যা একটি জাতির ঐতিহ্যের পরিচয় দেয়। এই বিষয়গুলো কি বলেছি, মনে আছে? হ্যাঁ। তারপরে হচ্ছে কে অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, পূর্বপুরুষ, পূর্বপুরুষরা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এরপরে হচ্ছে একটা উদ্দীপক দিয়েছি তোমাদের জন্য, একটু ভালো করে মনোযোগ দিয়ে এটা পড়ো। যেমন বাঙালি চিরকালই নম্র, এখানে বানান ভুল হয়েছে, এটা ময়ে রফলা হবে। বাঙালি চিরকালই নম্র ও নিরীহ ভদ্র বলে পরিচিত। এই পরিচয়ের সুযোগে বাংলার মানুষের উপর বিভিন্ন সময়ে আঘাত হেনেছে ভিন্ন জাতিসত্তার ক্ষমতাধর মানুষগুলো, কিন্তু বাঙালি এই অত্যাচার দীর্ঘদিন সহ্য করেনি। যুগে যুগে নানা আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ, ফলে আজকে স্বাধীন সার্বভৌম এই বাংলায় পৌঁছানো সম্ভব হয়েছে। তাহলে উদ্দীপকটি তোমরা মনোযোগ দিয়ে পড়ো এবং দেখো যে এই উদ্দীপকের সাথে কোথায় কবিতার মিল তোমরা কোথায় পাচ্ছ। তাহলে এটা হচ্ছে কি দলীয় কাজ, কয়েকজনে মিলে এই প্রশ্নটির উত্তর বের করার তোমরা চেষ্টা করবে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা ক্লাসটা আবার কি করবে, আবার দেখবে আমি কোথায় তোমাদের বিষয়গুলো বলেছি, কোন কোন জায়গায় বলেছি, বুঝিয়ে দিয়েছি, সেই বিষয়গুলো খেয়াল করবে। যেমন প্রশ্নটি হচ্ছে কি, উদ্দীপকে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন দিকটির কথা মনে করিয়ে দেয়, বর্ণনা করো। তোমরা চেষ্টা করবে নিজেরা যেন উত্তরটা রেডি করতে পারো। তোমাদের জন্য আমি যদিও এখানে উত্তরটা দিয়ে রেখেছি। যেমন উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার বাঙালি সংগ্রামী ইতিহাস ঐতিহ্যের দিকটির কথা মনে করিয়ে দেয়। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বাঙালি জাতির সংগ্রাম ও বিবর্তনের ইতিহাস বর্ণিত হয়েছে, সেখানে ঐতিহ্য সচেতন কবি বাঙালির স্বকীয়তা তুলে ধরে সকলকে উজ্জীবিত করার প্রয়াস চালিয়েছেন। উদ্দীপকের আলোচনা ও কবিতার এই দিকটি কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে উদ্দীপকের আলোচনাও মূলত কি করে, এই দিকটির কথা স্মরণ করিয়ে দেয়। কিভাবে দেখো, এখানে প্রথমে কি বাঙালির একটা যে নম্রভদ্র, তারপরে হচ্ছে তার উপরে বিভিন্ন সময়ে আঘাত এনেছে সেই বিষয়গুলো এসেছে, তারপরে তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, অত্যাচার দীর্ঘদিন সহ্য করে, সেগুলো কিন্তু কবি কবিতায় বলেছেন। তারপর নানা আন্দোলনের ফলে আজকের বিকাশ এবং কি সার্বভৌম স্বাধীন বাংলাদেশে পৌঁছা সম্ভব হয়েছে। আশা করি তোমরা যতটুকু কবিতার যতটুকু নিয়ে আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বুঝতে না পারলে বা তোমরা বারবার দেখো, ক্লাসটি বারবার দেখবে, এবং যদি এরপরও তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে কোন বিষয়ে আমার আবারও আলোচনা করা দরকার। আমি তোমাদেরকে সেই বিষয়টি আবারও ব্যাখ্যা করার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।